আই এম সরি মল্লিকা। কি বলি বলো তো, ব্যাপারটা আমার কাছেও এত আনএক্সপেক্টেড, মানে আই ডোন্ট নো। আপনি এত হেজিটেট করছেন কেন? আফটার অল এই ট্রান্সফার অর্ডারটা তো আপনি ইস্যু করেননি। কিন্তু কুরিয়ারের কাজটা তো আমাকেই করতে হলো। জানো মল্লিকা, এই চেয়ারটার আমি নাম দিয়েছি কণ্টক কেদারা, দ্য ক্রাউন অফ থর্নস। বেড়ালের গলায় ঘন্টা বাঁধার কাজটা সবসময় আমায় করতে হয়। এই এই ঘন্টা বাঁধার কাজটাও তো একটা কাজ, তাই না? কাউকে তো করতেই হবে। আর আমরা তো মানে জানি যে এই চাকরিটা ট্রান্সফারেবল। স্পন্দনে সারাটা জীবন থাকবো, এটা এটা ভাবার তো কোনো কারণ নেই। সেই দিক থেকে আই এম অ্যাটলিস্ট হ্যাপি যে তোমায় সেরকম ওয়াচ পাড়াগায় একটা কোনো হেলথ সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়নি। এই সাউথ কলকাতায় ছিল, এবার নর্থ কলকাতায় যাওয়া। তবে এখন সাউথ নর্থ অনেক বেটার কানেক্টেড, মেট্রো হওয়াতে যাওয়া আসাটা অনেক সহজ হয়ে গেছে। সেটা তো একটা দিক গেল, মানে আসলে আমি অ্যাজ দি সুপারিনটেন্ডেন্ট অফ দি হসপিটাল সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, তুমি ডক্টর রয়, ডক্টর মুখার্জি মিলে এত সুন্দর একটা টিম বিল্ড আপ করেছিলে। সেখানে একটা তুমি মাঝে মধ্যে এসো, মানে একদম ভুলে যেও না স্পন্দনকে। আমার এই পাশ করার পর ফার্স্ট পোস্টিং এখানে, ফার্স্ট আউটডোর, ফার্স্ট ওটি। স্পন্দনকে ভুলে যাওয়ার তো প্রশ্ন ওঠে না। আসবো, আসতে হবে, আমাকেই আসতে হবে। জানো মল্লিকা, সব দিক থেকে লুজার হবে স্পন্দন। বসো। And so am I. মানে তোমার প্রপার রিপ্লেসমেন্ট তো হবে না। ও না, কি হবে বড় জোর, আর একজন ডাক্তার তোমার জায়গায় আসবে, বাট ক্যানট বি দ্য সেম। তোমার মতো মিষ্টি মনের একটা মানুষ, মিষ্টি স্বভাবের একটা মানুষ, নো, নেভার। এবার কিন্তু আপনি আমাকে পরোক্ষভাবে চলে যেতে বলছেন। শিমল্লিকা, আই এম সিরিয়াস। আই মিন হোয়াট আই সে। I know. ইনফ্যাক্ট আমি তো অন্য একটা কথা ভাবছিলাম, তোমাকে বলে কয়ে রাজি করাবো যে তুমি কিছুদিনের একটা সিক লিভ নাও, আর আমি এদিকে সিএমওকে বলে একটা ব্যবস্থা করবো যাতে তোমাকে এখানেই রিটেন করা যায়। কলকাতার বাইরে যদি ট্রান্সফারটা হতো তাহলে হয়তো এটা করতামই।
ঠিক আছে, ইটস ওকে, ইটস অলরাইট। তাহলে তো ট্রান্সফার অর্ডারটা ধরাতেই হয়। কোথায় রাখলাম? হারিয়ে গেছে? I wish I were so lucky. I'm not. সই করতে হবে আমাকে কোথাও? মল্লিকা, অনেক ঝগড়া করেছি তোমার সঙ্গে, কত কথা কাটাকাটি হয়েছে, হইচই। তবে সবটাই স্পন্দনের ভালোর জন্য। বলো তুমি, আমি যখন আমি তোমার সিনিয়র কলিগ হিসেবে, দাদা হিসেবে, মানে তুমি যেখানেই থাকো সুখে থাকো, ভালো থাকো। দেখুন ডক্টর, আমি বুঝতে পারছি যে আমি খুব আনজাস্টিফাইড অ্যাপ্রোচ করছি আপনার কাছে, কিন্তু জাস্ট ট্রাই টু রিয়েলাইজ মি। আমার এখন কিছু করার এই নেই। কথা আমি অনেকবার শুনেছি বিমান। তুমি ভেবো না অতগুলো টাকা খরচা করে তুমি আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা পেয়ে গেছো বলে আরো টাকা খরচা করে সেই রিপোর্টটা তুমি বদলে দিতে পারো। না কিন্তু ডক্টর, আমি তো সেভাবে বলতে চাইনি। মানে আমি বলছি যে দেখুন, টেস্টটা তো ভুলও হতে পারে, আমরা যদি আরেকবার ট্রাই করি। আরো 10 বার টেস্ট রিপিট করলে ওই একই রিপোর্ট হবে। তোমার তৃতীয় সন্তান মেয়ে হবে, সেটা তুমি মেনে নিতে পারছো না কেন? ডক্টর দেখুন, মেনে নেওয়াটা তো আমার একার ব্যাপার নয়। মানে আমার ফ্যামিলি, আমার মা। ডক্টর, বলছিলাম যে অ্যাবর্শন করানোটা কি সত্যিই অসম্ভব? না, আমি তো বলছি সম্ভব। আপনি আপনি বলছেন? দেখো বিমান, টাকা কার না প্রয়োজন বলো? টাকার তো প্রয়োজন সবারই আছে, কিন্তু টাকা দিয়ে তো সবসময় সবকিছু হয় না। অ্যাবর্শনের একটা স্টেজ আছে, আপ টু 4 মান্থ আমরা বলি, আমরা গ্যারেন্টি দিই যে লাইফ গ্যারেন্টি, কিন্তু আফটার 8 মান্থ আমরা বলি ডেথ গ্যারেন্টি। আন্ডারস্ট্যান্ড? ডক্টর, আপনি এটা কি? সরি বিমান, এই শক্ত কথাটা তোমাকে বলতে হলো। কিন্তু বিমান, তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো না? ডক্টর, এটা আপনি কি বলছেন? মানে তপতিকে আমি আমার প্রাণের চেয়েও। তাহলে তাহলে কেন বারবার এই অ্যাবর্শন অ্যাবর্শন এই কথাটা তুমি বলছো? ওটা তুমি মাথা থেকে বের করে দাও। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি 1 কোটি টাকা আমার হাতে এনে দিয়ে বলো একটা মানুষকে খুন করতে হবে, তবে তুমি মনে করো না যে আমি খুন করতে রাজি হয়ে যাব। তুমি তোমার স্ত্রীকে খুন করতে পারো,
কিন্তু খুনি হিসেবে তুমি আমাকে ব্যবহার করতে পারো না। ডক্টর ডক্টর কেন কেন এখন এই সমস্ত কথা আসছে? মানে তপতির এরকম হোক এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আসলে ব্রজলাল ব্রজলাল আমাকে বলল যে এটা মানে আমরা যদি অন্য একটা উপায় সমাধান করা যায়। ব্রজলাল, ব্রজলাল বলেছে? হ্যাঁ আপনি আপনি ডাকুন ব্রজলালকে। ওই তো আমাকে বললো যে এইটা নিয়ে আমরা ফার্দার আলোচনা করতে পারি। মানে আমি বলছিলাম যে কোনো টেকনিক্যাল। ওয়েট 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 ওয়েট, এবার আমি বুঝতে পারছি, তুমি কি বলতে চাইছো। তুমি ভাবছো যে আমি তোমার সঙ্গে ফ্রড করেছি, তোমাকে মিথ্যে কথা বলেছি, তোমার ছেলে হবে জেনেও অ্যাডভান্টেজ নেবার জন্য আমি বলেছি তোমার মেয়ে হয়েছে, তো তোমাকে আমি কনফিউজ করেছি। ডক্টর প্লিজ আপনি আপনি আমার কথা একটু শুনুন। প্লিজ তুমি আমার কথা শোনো। ব্রজলাল তোমার সমস্যার সমাধান কি করে করবে তা আমি জানি না। কোন অলৌকিক জাদু বলে ও তোমার মেয়েকে ছেলে করে দেবে তাও আমার জানা নেই। ইউ গো টু হিম এন্ড কনসাল্ট হিম। ডক্টর প্লিজ আমার কথা। প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম, প্লিজ। কি মনে করে এরা ডাক্তাররা এত লোভী, পয়সার জন্য সব কিছু করতে পারে? সব ওদেরই বা কি দোষ? বেড়ালকে ভাঙা বেড়া তো আমরাই দেখিয়েছি। বাহ, আজও তো আপনার টেম্পারেচার একদমই নেই। বলতে গেলে আপনি একদম সুস্থ হয়ে গেছেন। ওই বলতে গেলে কতটুকু বাদ দিতে হবে, উনি কিন্তু একেবারেই সুস্থ। কেন? আপনি হয়তো জানেন না, কাল রাতে উনি 11টা অবধি পাশের বেডের পেশেন্টের সঙ্গে গল্প করেছেন। তাও নিজের বেডে বসে নয়, ওই বেডে বসে। কি মেসুমশাই বলুন, ঠিক বলছি না? তুমি তুমি কি করে জানলে মা? আসলে মেসমশাই, এই দিদির ওয়ার্ডে অনেক কোনো স্পাই আছে। হ্যাঁ, তারা সব খবর দিদিকে দেয়, তাই আপনি কোনো কিছুই এখানে লুকোতে পারবেন না। হ্যাঁ ডাক্তারবাবু, তাই তো দেখছি। তবে এই নিয়ে আপনার কোনো চিন্তা নেই, দিদি কথা শুনে আমি আপনাকে বকাবকি করবো না। হ্যাঁ, আপনি অন্য বেডে গিয়ে গল্প টপ করতে পারেন, তো রাত্রির 11টা অবধি গল্প করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ মানে আসলে কাল রাতে একটু কথায় কথায় দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা মেসুমশাই, আমার কোনো খুব জানতে ইচ্ছে করছে, আপনি কি গল্প করছিলেন বলুন তো? যে আপনার হুঁশি ছিল না যে কটা বেজে গেছে? না তেমন কিছু নয়, ওই কথায় কথায় ডাক্তার রায়ের কথা উঠলো, তখনই শুনছিলাম ওনার ডিভোশনের কথা, এই স্পন্দন নিয়ে, এই নেফ্রোলজি ডিপার্টমেন্ট নিয়ে। আর যত শুনছিলাম ততই মুগ্ধ হয়ে ভাবছিলাম, এমন মানুষ এখনো আছে। তো হঠাৎ এই প্রশ্নটা কেন মনে হলো আপনার? না, সরকারি হাসপাতাল বলতেই তো মানুষের মনে যে ছবিটা ভেসে ওঠে, স্পন্দন তো তার একদম উল্টো, একদম অন্য রকম। বিশেষ করে এই নেফ্রোলজি ডিপার্টমেন্ট একটা অন্য অভিজ্ঞতা। আপনারা ডাক্তারবাবুরা আছেন, এই নার্স দিদিরা কত ভালো, আর এর পেছনে তো ডক্টর রায়ের পরিশ্রম, তার অবদান। তাই ভাবছিলাম। বাপরে বাপ, এত প্রশংসা সহ্য হলে হয়? আমি বরং যাই, মেডিসিন চার্টটা তৈরি করে ফেলি। আর ওটা তো যে স্টোরে পাঠাতে হবে, আপনি একটু টাইম হলে একটু সাইন করে দেবেন। অলরাইট, আপনি যান। চলি। কে বাড়ি যেতে ইচ্ছে করছে? বাড়ি, এটাই তো আমার বাড়ি। আগে ছিলাম বিবেকানন্দ সেবা কেন্দ্রে, সেখান থেকে বাড়ি আর আমার যাওয়া হবে না ডাক্তারবাবু। আপনি এই কথা কেন বলছেন? দুদিন ভালো তো 3 দিন খারাপ, কোনো রকমে ডায়ালিসিস নিয়ে বেঁচে আছি। আমার অসুখটা কি
তা আমি জানি ডাক্তারবাবু। অন্য হসপিটালের থেকে এই হসপিটালের ব্যবস্থাটা ভালো বলে সুমিত আমাকে এখানে ট্রান্সফার করলো। তারপরে যদি এখানকার থেকে আরো ভালো কোনো হসপিটালের সুবিধে পায় সেখানে নিয়ে যাবে, তখন সেটাই হবে আমার বাড়ি। এই ডাক্তারবাবু ভুল বললাম? গুড আফটারনুন ডক্টর। ইয়েস, গুড আফটারনুন। সরি, ভিজিটিং আওয়ার্স ছাড়াই এগুলো ঢুকে পড়ার জন্য। আসল কথা, এই রাস্তায় দিয়ে ফিরছিলাম তো আজকে পথ পুরো 2 ঘন্টার রাস্তা, জ্যাম আর জ্যাম। ওই ড্রাইভার একটু ফাঁকা খোঁজার জন্য এই গলির মধ্যে ঢুকে পড়লো। আর এই গলিতে যখন ঢুকে না না, পড়লাম, আপনাকে কোনো রকম এক্সপ্লেনেশন দিতে হবে না। আর তাছাড়া আপনি তো ভিআইপি কার্ড হোল্ডার, যেখানে সেখানে যখন তখন ঢুকে পড়ার অধিকার তো আপনার আছে। ভিআইপি কার্ড হোল্ডার মানে? মানে আপনার কথার খোঁচাটা কিন্তু ঠিক ধরতে পারলাম না ডক্টর। ছি ছি ছি, আপনি কি বলছেন? খোঁচা দেবো কেন? আচ্ছা, ডাক্তার বলে কি একটু রসিকতাও করতে পারবো না? আপনি তো প্রেসের লোক মশাই, তাই কোনো নিয়ম কানুনের মধ্যে আপনাকে তো আমি বেঁধে রাখতে পারবো না। কালকে একটা করবের খোঁচায় কি লিখে দেবেন তার ঠিক নেই। আপনি যে কি বলতে চাইছেন সেটা যে আমি বুঝতে পারছি না তা নয়, কিন্তু কিছু মনে করছি না। কেন বলুন তো? এই খোকা থাক না। বাবা, তুমি একটু চুপ করো না। ওনাদের প্রাপ্য সম্মান সেটা আমাকে দিতে দাও। দেখুন ডক্টর সেন, প্রথম যখন বাবাকে এখানে এনে ভর্তি করেছিলাম, প্রায় বলতে গেলে জোর করেই, তখন কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম যে মন্ত্রী রেফারেন্সে আমি বাবাকে ভর্তি করছি, জানি না এরপরে চিকিৎসা কি হবে না হবে। কিন্তু যত দিন গেছে তত কিন্তু আমার ভয়টা কেটে গেছে। ইনফ্যাক্ট আমি মানে ভাবতেও পারিনি যে বাবা এত তাড়াতাড়ি রিকভার করে যাবে। আপনার কথা শুনে ভালো লাগলো। এবারে আমার একটা কথা শুনুন, বাবাকে বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে যাব, কিন্তু বাড়িতে তো বাবার ঠিকঠাক মতো চিকিৎসা সম্ভব না। অসম্ভব নয়। হ্যাঁ, এটা সত্যি যে আপনার বাবাকে সারা জীবন ডায়ালিসিস নিয়ে যেতে হবে, কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা বাড়িতেও করা সম্ভব। আর আপনার যা ক্যাপাসিটি, তাতে সেটা বেয়ার করার ক্ষমতা আপনার আছে, তাই তো? আমি বুঝতে পারছি আপনি কেন এসব কথাগুলো বলছেন। আসলে আসলে আপনি এই ফ্রি বেডটাকে ফাঁকা করার একটা কায়দা করছেন। অন্যভাবে তো কিছু করতে পারলেন না, তাই যদি মিষ্টি কথায় কিছু করা যায়। না, এটা ঠিক নয়। আমি কোনো কায়দা করিনি। হ্যাঁ, একটা কথা আপনি সত্যিই বলেছেন যে এখানকার বেডের মূল্য অনেকখানি, কিন্তু আমার বলার উদ্দেশ্য সেটা ছিল না। আমি বলতে চেয়েছিলাম যে এই বৃদ্ধ মানুষটারও তো ইচ্ছে করে বাড়ির লোকজনদের সঙ্গে সময় কাটাতে, তাদের মাঝে থাকতে। এর কষ্টটা একটু ফিল করার চেষ্টা করুন। আমি যথেষ্ট ফিল করছি। আমার বাবা, তার ভালো মন্দ কিন্তু আমি সবচেয়ে ভালো বুঝবো, তাই নয় কি? হ্যাঁ, সে তো 100 বার। খোকা এখন এই সমস্ত কথা থাক না। তুমি একটু চুপ করো না বাবা। এনারা নিজেদেরকে খুব ইন্টেলিজেন্ট মনে করেন, একটু অন্যরকম কথা বললেই কথার রূপটাকে বদলে দেন। এটা আপনি কি বলছেন? ঠিকই বলছি ডক্টর। লিসেন ডক্টর, আমি যে রেকমেন্ডেশনের জোরে বাবাকে এই বেডে ভর্তি করিয়েছি, তাতে কিন্তু উনি সারা জীবন এই বেডে থাকতে পারেন এবং থাকবেনও। কারণ বাড়িতে যে হসপিটালের মতো চিকিৎসা হয় না, সে মিনিমাম সেন্সটুকু কিন্তু আমার আছে। এক্সকিউজ মি, সরি টু ডিস্টার্ব ইউ। আপনি এসেছেন শুনে সুপার একবার আপনার সাথে দেখা করতে চাইলেন। সুপার? হ্যাঁ, উনি আমাকে পাঠালেন আপনাকে খবরটা দিতে। বোধহয় আর্জেন্ট। আপনি কাইন্ডলি যদি একবার দেখা করে নেন। ওয়েল, আমি যাচ্ছি। সরি ডক্টর সেন, আমি বোধহয় একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, বাট আমার কথাটা। না না, ইটস অল রাইট। এনি পরে আপনার সঙ্গে কথা হবে। ওকে ডক্টর। বাবা, আমি একটু আসি সুপারের ঘর থেকে। ডাক্তারবাবু, ওর কথায় কিছু মনে করবেন না, ও একটু হট টেম্পার্ড। আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না, সব ঠিক আছে। সিস্টার, বলুন। তুমি ডাক্তার সেনকে একটু বুঝিয়ে বলো, উনি যেন কিছু মনে না করেন। না না, উনি তো এইমাত্র আপনাকে বলে গেলেন। বয়স হয়েছে তো মা, সবই বুঝি।
ডাক্তার সেনকে বলো, আমার ছেলেদের তো আমি চিনি, ওরা বাড়িতে নিয়ে গিয়ে আমার চিকিৎসা করাবে না। মানে অবাক হচ্ছে তো মা, আমার 3 ছেলে, কিন্তু আমার চিকিৎসার জন্যে কার ভাগে কত টাকা পড়বে সেই সিদ্ধান্তটা ওরা আজও নিতে পারেনি, বোধহয় পারবেও না। তার চেয়ে এই ফ্রি বেডই ভালো। কথায় বলে না, ভাগের মা গঙ্গা পয় না।